এয়ারপোর্টে যাওয়ার পরেই আমি শুনলাম যে প্রত্যেকটা ফ্লাইটই 2 ঘন্টা 3 ঘন্টা করে পিছিয়ে যাচ্ছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার ইস্তানবুলের পরিবার, আমার ফ্রেন্ডসরা সবাই তাদের ফ্যামিলি বলছিল যে তুমি যেও না, 2-3 দিন থেকে যাও। অলমোস্ট 6-7 ঘন্টা আই ওয়াজ ইন এয়ারপোর্ট। আমি জানতাম না কি হবে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা আমি টেক অফই করতে পারবো না। আমার একটা গান রিলিজ হওয়ার চান্স আছে, হোপফুলি দেখা যায় যদি সবকিছু কাজ শেষ হয়ে যায়। গতকালকে আমি ইস্তানবুল থেকে ফেরত আসছিলাম এবং এসেই আমি আজকে সকালে বেসিক্যালি আমি ল্যান্ড করছি সকাল 7টায়। তো আমি একটু টায়ার্ড লাগলে প্লিজ আমাকে মাফ করবেন, কারণ ঘুম হয়নি একেবারেই। তো আমার দুবাই হয়ে দেন ঢাকা আসার কথা ছিল। এয়ারপোর্টে যাওয়ার পরেই আমি শুনলাম যে প্রত্যেকটা ফ্লাইটই 2 ঘন্টা 3 ঘন্টা করে পিছিয়ে যাচ্ছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং আমার তো এখানে শাকিলকে কমিটমেন্ট দেওয়া আছে, আই হ্যাভ টু বি হিয়ার। সো আমার ইস্তানবুলের পরিবার, আমার ফ্রেন্ডসরা সবাই তাদের ফ্যামিলি বলছিল যে তুমি যেও না, 2-3 দিন থেকে যাও। আমি বললাম না, আমার কমিটমেন্ট করা আছে, আই হ্যাভ টু গো ব্যাক টু বাংলাদেশ। অ্যান্ড খুবই লাস্ট মিনিটে আই ওয়াজ ভেরি লাকি। তারপর আমি অন্য একটা এয়ারলাইন্সের টিকিট কেটে দেন আসি এবং অলমোস্ট 6-7 ঘন্টা আই ওয়াজ ইন এয়ারপোর্ট। আমি জানতাম না কি হবে। যদি দুবাই চলে যেতাম দেন আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন লাইক কোথায় যে এখন থাকতাম আমি জানি না, বিকজ উই অল নো একটা খুবই ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পুরো সময়টা। সো আসলে মানুষ একটা কথা বলে না যে তোমার খারাপ সময়ে, তোমার সবচেয়ে কঠিন সময়গুলোতে বোঝা যায় আসলে কে কাছের মানুষ, কে দূরের মানুষ। তো আমাকে প্রতিনিয়তই আল্লাহ এই টেস্টগুলো দেয় এবং আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসার জন্য বিপদ থেকে আল্লাহ আবার উদ্ধারও করে। খুবই পজিটিভ, কারণ আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা আমি টেক অফই করতে পারবো না। বাট যেহেতু ইন্টেনশনটা অনেক পিওর এবং আমার মনে হয় যে যারা এই ব্যবসার সাথে জড়িত, ব্যবসাও কিন্তু রিজিক কিন্তু একটা ইন্টেনশন, এটা পুরো জিনিসটাই কিন্তু একটা ভালো লক্ষ্যের জন্য থাকতে হয়। এবং যেহেতু ইন্টেনশনটা ওয়াজ পিওর ছিল, আমার মনে হয় আল্লাহর রহমতে আম হিয়ার এন্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। আমি খুবই এক্সাইটেড এবার ঈদের সিনেমা নিয়ে। আমার মনে হয় আবারও বাংলাদেশের সবকিছু এখন আবার ঠিক হতে যাচ্ছে এবং ঠিক হয়ে গেছে। এবং এই সময় যখন আরো নতুন সিনেমা দর্শকদেরকে আরো হলমুখী করবে, রোজার থেকেই তো আসলে আমরা একটা উৎসব মুখর একটা মাইন্ডসেটের মধ্যে চলে যাই এবং সেখান থেকে এখন যখন দেখবো যে আমরা সিনেমা হলেও আবারও দর্শক ফেরত আসছি, এটা তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। হোপফুলি সবার যেন ঈদের সিনেমা আসতে খুব চান্সেস রয়েছে, খুবই চান্সেস রয়েছে। যদি আমি তো জানতাম ট্রাইব্যুনাল আসার কথা রয়েছে, বাট যদি সেটা না হয় সেক্ষেত্রে কুরবানি ঈদে আসতে পারে। আর আমার একটা গান রিলিজ হওয়ার চান্স আছে, হোপফুলি দেখা যায় যদি সবকিছু কাজ শেষ হয়ে যায়। দর্শকদের জন্য একটা কথাই বলবো, এখন আমরা পুরো বিশ্বই আসলে একটা খুবই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমাদের অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা রয়েছে যারা দেশের বিভিন্ন জায়গায় কাজ করে এবং তারা সেই কাজের মধ্য দিয়ে, সেই পুঁজির মধ্য দিয়ে তাদের পরিবার চালায়। এবং আমি জাস্ট এতটুকুই বলবো, এই মুহূর্তে আমি বিদেশে যারা রয়েছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, তাদের জন্য দোয়া করতে চাই, তারা যেন সহি সালামতে থাকে। ঈদের দিনের মজার স্মৃতি তো আমার কাছে হচ্ছে খাওয়া দাওয়া, কারণ যতই বলেন আমি ডায়েট করি, কিন্তু ঈদের সময় কিন্তু আমি একদম ফুল অন খাওয়া দাওয়া করি, বিরিয়ানি, রোস্ট, পোলাও যা আছে। তো আমি এবার ঈদে আমি লুক ফরওয়ার্ড করছি যে আমরা বাসায়, আমার ছোট ভাগ্নিটা এখন বড় হয়ে গেছে, ও 8 বছর বয়স, তো ওকে সহ রান্না করবো। তো নতুন ট্রেডিশন শুরু হবে এবার। ছোটকালের রোজাটা ছিল আমার কাছে সবকিছু মিলে পেঁয়াজু, ডিম চপ, আলু চপ, ছোলা এবং ওটা দিয়ে মাখানো। আর বাসার মধ্যে ঝগড়া হতে যে জিলাপি ভেঙে দিবে মুড়ি মাখানোতে নাকি না। আর যদি আমি জিলাপি খেতে হলে তোমাকে আলাদা বাটিতে মুড়ি দেওয়া হবে, তুমি ওটার মধ্যে খাও, লেবু কুচি আর নর্মালটা হচ্ছে আমার। সো এবারও সেম ট্রেডিশনে আই থিঙ্ক আমার আজকে প্রথম রোজা মানে ঢাকায়। সো আমি এখান থেকে যে ইনশাল্লাহ বাবা মার সাথে ইফতার করব। আগে সালামি পেতাম অনেক, এখন আমি সালামি দেই। আমার মনে হয় এখন আমার উন্নতি হয়ে গেছে, আমি এখন বড় ফ্যামিলিতে। সো আর আগের মতন সালামি পাই না, বাট সালামি পেতে কার না ভালো লাগে। আপনারা একটু আমাকে সালামি টালামি দিন, আমি তো ছোটই সবার এখানে। থ্যাংক ইউ চলেন।